আবার ফিরে এলাম আমার মালয়েশিয়া সিরিজের চতুর্থ পর্ব নিয়ে। এই সিরিজে পার্টে পার্টে শেয়ার করে নিচ্ছি আমার মালয়েশিয়া ভ্রমণের অভিজ্ঞতা। আগের ভিডিওতে আপনাদের ঘুরে দেখিয়েছি কুয়ালালামপুরের বিখ্যাত শ্রী মহা মারিয়াম্মান টেম্পল। ঢুকে পড়েছিলাম এখানকার বিখ্যাত গলি কোয়াইচাই হংয়ের রং বেরঙের ওয়াল আর্টগুলো দেখার জন্য। সামনে থেকে দেখে নিয়েছিলাম পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং মার্ডেকা 118। খাওয়া হোক কি কেনাকাটা, কোনোটাই বাদ যায়নি আগের পর্বে। জালান পেটলিং স্ট্রিটে গুছিয়ে শপিং, আর রাতের জালান আলোর ফুড স্ট্রিটে জমিয়ে পেট পুজো, সব রয়েছে আগের ভিডিওতে। তাই আগের ভিডিওটা আপনাদের না দেখা হয়ে থাকলে ওপরের লিঙ্কে ক্লিক করে ভার্চুয়ালি ঘুরে দেখে নিন কুয়ালালামপুর শহরকে, আর সাজিয়ে নিন আপনার ট্যুর আইটেনারি। গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি বাটু কেভ দিয়ে। এখন 7টা বাজে, তো কেএল সেন্ট্রালে চলে এসেছি। তো এখান থেকে আমি টিকিট কেটে নেব, কারণ এটা কিন্তু যে পাসটা আমি করিয়েছি মেট্রোর জন্য সেই পাসে ইনক্লুডেড নয়। শহর থেকে 13 কিলোমিটার বাইরে, 25 মিনিট থেকে আধ ঘন্টা মতো লাগবে। ইন্ডিয়ার বাইরে হিন্দুদের উল্লেখযোগ্য তীর্থস্থানগুলোর মধ্যে বাটু কেভ কিন্তু অন্যতম। এখানে লর্ড মুরুগান বা বাংলায় আমরা যাকে কার্তিক বলি, তার বিশাল বড় একটা মূর্তি আছে এবং পুরো লাইমস্টোন দিয়ে তৈরি কেভ। সিঁড়ি দিয়ে উঠতে হয়, অনেকগুলো সিঁড়ি, প্রায় 200-র ওপরে সিঁড়ি আপনার দিয়ে ওপরে উঠতে হবে। খুব এক্সাইটিং একটা জার্নি। এবার বাটু কেভ যাওয়ার জন্য টিকিট কেটে নিই। এখানে কাউন্টার আছে কেটিএম কমিউটারের। এই কেটিএম কমিউটার টিকিট কাউন্টার থেকেই আপনি বাটু কেভের টিকিট পেয়ে যাবেন। এই যে টিকিট আমি কেটে নিয়েছি, এটা 5.20 রিঙ্গিট, মানে ওই 101 টাকা মতো লাগলো আর কি। কেএল সেন্ট্রাল থেকে ফার্স্ট ট্রেন কিন্তু 8টার সময় ছাড়ে। এখন 7টা 17 বাজে, আমাকে একটু ওয়েট করতে হবে। আর এখানে কিন্তু এনারা ক্যাশ অ্যাকসেপ্ট করছেন না, আপনাকে কার্ডে পেমেন্ট করতে হবে। এখন হাতে অনেকটা টাইম আছে, আপনাদেরকে কেএল সেন্ট্রাল স্টেশনটা একটু ঘুরে দেখাই। এখান থেকে আপনারা সব জায়গাকার মেট্রো, এলআরটি সমস্ত কিছু পেয়ে যাবেন। কেটিএম কমিউটার্স এখান থেকেই ছাড়ে। কিছুদিন আগে ঈদ গেছে, ডেকোরেশনগুলো এখনও আছে এখানে। ঈদের সময় খুব সুন্দর লাগে জায়গাটায়, বিভিন্ন রকমের ফেয়ার হয়, আলো দিয়ে খুব সুন্দর করে সাজায়। আগেরবার আমি ঈদের ঠিক আগে এসেছিলাম। এদিকে বিভিন্ন জায়গাকার আপনার ট্রেন এখান থেকে, যেরকম এটা হচ্ছে কেএল সেন্ট্রাল রেড ওয়ান, কিলানা জায়া লাইন, ডিফারেন্ট লাইন আর কি। এদিকে কাউন্টার আছে, আপনারা এখান থেকে এলআরটির টিকিট কাটতে পারেন। দুটো লাইনই আলাদা আলাদা। ওইদিকে আপনার এলআরটির লাইনটা আছে, আর এখানে লেখাই আছে কেটিএম কমিউটার্স। বাটু কেভ যাওয়ার জন্য আপনাকে এখানেই টিকিট পাঞ্চ করে যেতে হবে কেটিএম কমিউটার্স লাইন দিয়ে। আর বিভিন্ন জায়গায় জায়গায় এরকম কিয়স্ক আছে, আপনারা এখান থেকে যদি কোনো হেল্প লাগে এনারা হেল্প করে দেবেন। এখানে ম্যাকডোনাল্ডস, খাওয়া দাওয়ার জায়গা অনেক আছে। সকালে এসে আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। কেএলআই এক্সপ্রেস যেটা এয়ারপোর্ট থেকে আসে, সেটাও কিন্তু এই স্টেশনেই আসে, এই যে ডিপারচারের জন্য। যদি আপনি কেএল সেন্ট্রাল থেকে এয়ারপোর্ট যেতে চান, তাহলে এই কেএলআই এক্সপ্রেস এইখান থেকে আপনাকে ডিপারচারে যেতে হবে। এই যে এদিকে, এখান থেকেই টিকিট পেয়ে যাবেন। এদিকে আছে আপনার কেটিএম ইন্টারসিটি ট্যাক্সি, এইখান থেকে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ট্যাক্সিও পেয়ে যাবেন। আচ্ছা, এই যে কেলুয়ার লেখা আছে, এটার মানে হচ্ছে ওয়ে আউট। এখানে এমআরটি লাইনও আছে এই যে। তাহলে আপনারা যখন হোটেল বা হস্টেল ঠিক করবেন, তখন অবশ্যই ট্রাই করবেন যাতে কেএল সেন্ট্রালের কাছাকাছি আপনারা থাকতে পারেন। তাহলে কি হবে, আপনারা বিভিন্ন জায়গায় খুব ইজিলি পৌঁছে যেতে পারবেন কেএল সেন্ট্রাল স্টেশনটা থেকে। কেএল সেন্ট্রালে থাকার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে লিটল ইন্ডিয়া বলে একটা জায়গা আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখানে অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো আপনার যদি ইন্ডিয়ান খাবার ইচ্ছে হয়, তাহলে কিন্তু আপনারা এখানে খুব ইজিলি ইন্ডিয়ান খাবার পেয়ে যাবেন। কেএল সেন্ট্রাল স্টেশনটার ভেতরে যে শপিং মলটা আছে, এই যে ওটার নাম হচ্ছে নিউ সেন্ট্রাল মল। এখানে আপনি বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন এবং সারাক্ষণ ডিসকাউন্টও চলে। বিশাল বড় শপিং মল। আর 20 মিনিট মতো আছে স্টেশনে চলে যাওয়া যাক। 5 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে বাটু কেভ যাওয়ার জন্য। এবার গিয়ে টিকিট পাঞ্চ করে স্টেশনে চলে যাই, দেখি গাড়ি কখন দেয়। 8টার সময় গাড়ি ছাড়বে। যে বাটু কেভ যাওয়ার জন্য 5 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এই টিকিটটা স্ক্যান করে নিয়ে, এখানে দরজা খুলে গেছে, চলুন যাওয়া যাক। এখানে নিচে যেতে হবে, এই যে নিচের দিকে করা আছে আরও। বাটু কেভের ট্রেন চলে এসছে, একদম রাইট টাইমে চলে এসছে। এখন 8টা বাজে, একদম রাইট টাইমে ট্রেন আছে। আধ ঘন্টা মতো লাগবে
আধ ঘন্টায় বাটুকে পৌঁছে যাবে। উইন্ডো সিট দেখে বসে পড়া যায়। বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি। উইন্ডো সিট মোটামুটি সবকটাই অকুপাইড যা দেখছি। Station Kuala Lumpur. Kuala Lumpur Station. হাফ অ্যান আওয়ার মতো লাগলো, এবার বাটুকে আসছে। নেক্সট স্টেশনটাই বাটুকে। অনেকগুলো স্টেশন আছে মাঝখানে, বাট আধ ঘন্টায় কিন্তু আপনি কেএল সেন্ট্রাল থেকে বাটুকে পৌঁছে যাবেন। আর যে টিকিটটা কাটবেন কেএল সেন্ট্রাল থেকে, ওটা কিন্তু ভালো করে রাখবেন, কারণ ওটাই কিন্তু রিটার্ন টিকিট। আপনি যখন আসবেন তখন ওটাই কিন্তু পাঞ্চ করতে হবে। স্টেশনে নেমে গেছি, বাটুকেভ স্টেশনে। এটাই লাস্ট স্টেশন এই লাইনটায়। বাটুকেভ স্টেশন থেকে জাস্ট বাইরে বেরোলেই কিন্তু আপনি মেন বাটুকেভে পৌঁছে যাবেন। আপনারা বাসে করেও আসতে পারেন, ট্যাক্সি করেও আসতে পারেন, কিন্তু আমার মতে ট্রেন হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট। এই যে আপনারা পৌঁছে গেছি বাটুকেভে। স্টেশন থেকে বেরিয়ে আপনারা অলরেডি মন্দিরগুলো দেখতে পাচ্ছেন। পাশে আপনার পাহাড়ের মধ্যেই গুহাটা আছে। 272টা সিঁড়ি উঠতে হবে, উঠে আপনার মেন কেভটা। এখানে দুদিকে বিভিন্ন দোকান আছে, খাওয়া দাওয়ার সমস্ত কিছুই পেয়ে যাবেন। একটু কেয়ারফুল থাকবেন, কারণ এখানে বাঁদরের কিন্তু খুব উপদ্রব আছে। ঢোকার জাস্ট পরেই এখানে হনুমানজির এরকম একটা বড় মূর্তি আছে। এই যে দেখুন কত বড় মূর্তিটা। এখানে মেন কেভটা আপনার ফ্রি, সেখানে ঢুকতে কোনো টাকা লাগে না, কিন্তু এখানে আরও অনেকগুলো কেভ আছে যেগুলোতে ঢুকতে আপনাকে কিন্তু একটা চার্জ দিতে হবে। আমার পিছনে হচ্ছে রামায়ণা কেভ। এখানে কেভের ভেতরে রামায়ণের বিভিন্ন ধরনের ছবি আছে। এটাতে যদি আপনি ঢুকতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে টিকিট কেটে তবে ঢুকতে পারবেন। ওখানে লেখা আছে সকাল 8টা থেকে ডেলি রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো আপনি বাটু কেভে এলে মেন কেভটা দেখার পরে আপনি রামায়ণ কেভটাও দেখে নিতে পারেন, জাস্ট পাশেই। বলা হয় প্রকৃতির মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান, আর বাটু কেভ হলো তার প্রকৃত উদাহরণ। সবুজ পাহাড়গুলোর গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পশৈলীতে তৈরি একাধিক হিন্দু মন্দির। এখানে পিছনে আরেকটা মন্দির আছে। স্টেয়ার কেসগুলো লক্ষ্য করুন, সিঁড়িগুলো কিন্তু রেনবো কালারের, আর চূড়াটা হচ্ছে গোল্ডেন। পাশেই পাহাড় উঠে গেছে, পাহাড়ের জাস্ট নিচে এই সুন্দর মন্দিরটা। এখানে একটা খাঁচা করা আছে, তার ভেতরে কিন্তু সাদা ময়ূর আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো খাঁচাটার ভেতরে ময়ূর। বাটু কেভ হচ্ছে লর্ড মুরুগান বা কার্তিক ঠাকুরের আর কি মন্দির। কার্তিক ঠাকুর হচ্ছেন গড অফ ওয়ার, মানে যুদ্ধের দেবতা, এবং ওনার বাহন যেহেতু ময়ূর, তাই জন্য এখানে কিন্তু অনেকগুলো ময়ূর দেখতে পাওয়া যায়। মন্দিরগুলো থেকে ভেসে আসা ধূপের গন্ধ ভোরের হালকা বাতাসে মিশে গিয়ে যেন তৈরি করেছে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ। এখানকার মন্দিরের প্রতিটি ইট, প্রতিটি পাথরে যেন ঈশ্বরের উজ্জ্বল উপস্থিতি একদম স্পষ্ট। ভারতের বাইরে হিন্দুদের যে কটা পবিত্র তীর্থস্থান আছে তার ভেতরে কিন্তু এই বাটু কেভ হচ্ছে অন্যতম। এই বাটু কেভের সামনেই রয়েছে লর্ড মুরুগান, বা যাকে বাংলায় বলি আমরা কার্তিক ঠাকুর, তার 140 ফিট লম্বা একটা মূর্তি। এই মূর্তিটা শুধু এখানকার নয়, মানে মালয়েশিয়ার নয়, এটা পৃথিবীর মধ্যে লর্ড মুরুগানের সর্ববৃহৎ মূর্তি। গুহাটা যাওয়ার জন্য যে 272টা সিঁড়ি আপনাকে চড়তে হয়, তার জাস্ট নিচেই রয়েছে এই মূর্তিটা। ঠিক এই জায়গাতেই থাইপুসাম ফেস্টিভ্যালের সময় হাজারে হাজারে মানুষ ভিড় করেন। এই থাইপুসাম ফেস্টিভ্যাল তামিলদের কিন্তু খুব বড় একটা ফেস্টিভ্যাল। পুরাণ অনুযায়ী বলা হয় যে তামিলদের থাই মাসে, যেটা আমাদের ইংলিশ আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে পড়ে, তাতে আর কি লর্ড কার্তিকেয়ন বা আপনার লর্ড মুরুগান রাক্ষস সুরপদ্মনকে হত্যা করেছিলেন। আর সেটাকেই সেলিব্রেট করার জন্য প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটা অর্গানাইজ করা হয়। এই থাইপুসাম ফেস্টিভ্যাল মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যে তামিল মানুষরা থাকেন তাদের কাছে কিন্তু খুব পপুলার। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রেইনবো স্টেয়ারকেস। এখানে টোটাল 272টা সিঁড়ি আছে, আর এই 272টা সিঁড়ি চড়ে আপনি যদি মূর্তিটার পাশ দিয়ে ওপরে যান তাহলে আপনি লাইমস্টোনের ন্যাচারাল গুহা দেখতে পারবেন। গুহার ওপরটা আপনার খোলা, ওখান দিয়ে এয়ার পাস করে এবং ওপর থেকে হালকা হালকা জল পড়ে, এবং ভেতরে বিভিন্ন দেবদেবীর মন্দির আছে। খুব সুন্দর দেখতে লাগে। 272টা সিঁড়ি চড়া একটু প্রবলেম হয়,
আরেকটা ভয় হচ্ছে এখানে কিন্তু বাঁদরের খুব উপদ্রব। হাতে খাবার থাকলে বা সাথে যদি বাচ্চা থাকে একটু সাবধানে রাখবেন, কারণ এই বাঁদরগুলো কিন্তু খুব নটোরিয়াস হতে পারে। এই জাস্ট ওঠা স্টার্ট করলাম, 272টা সিঁড়ি। পিছনে জাস্ট ল্যান্ডস্কেপটা আপনারা লক্ষ্য করুন, কি অসাধারণ দেখতে লাগছে। একদম দূরে আপনারা হরাইজনে দেখতে পাচ্ছেন মডার্ন কুয়ালালামপুরের স্কাইলাইন, আর তার এদিকে হচ্ছে বাটু কেভ। আগের বার এই সিঁড়িটাতে অনেক বাঁদর ছিল, এবারে কিন্তু একটাও বাঁদর চোখে পড়েনি। নিচে দেখেছি বাট এখানে কিন্তু দেখতে পাইনি, কে জানে কি ব্যাপার হয়েছে। আগের বার রীতিমতো ঝামেলা করছিল, এবারে কিন্তু ওনারা একদমই নেই। অলমোস্ট পৌঁছে গেছি, এমন কিছুই অসুবিধে হলো না। তার মানে ফিটনেস এখনও যেখানে থাকার কথা সেখানেই আছে। মিশন অ্যাকমপ্লিশড। 272টা সিঁড়ি পেরিয়ে বাটু কেভের একদম টপে। কেভটার ওপর থেকে জল পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাইমস্টোন কেভ পুরোটাই, আর জায়গাটা পুরো জলে ভর্তি। দেখুন, ঝাঁ চকচকে কুয়ালালামপুরের গগনচুম্বী বিল্ডিংগুলোকে পিছনে ফেলে মাত্র আধ ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম মালয়েশিয়ার আধ্যাত্মিকতার এপিসেন্টারে। আর এখন মাত্র 272টা সিঁড়ি পেরিয়ে ঢুকে পড়লাম জুরাসিক যুগের কোনো এক সময়ে। বহু তামিল ভাষাভাষীর মানুষ কিন্তু তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছেন এখানে মুন্ডন করাবার জন্য। এখানে আরেকটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে গিয়ে কেভের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এখানে ওপরটা পুরো খোলা। একদিকে প্রাগৈতিহাসিক যুগের লাইমস্টোনে তৈরি ন্যাচারাল কেভের অদ্ভুত বৈচিত্র্য, আর অন্যদিকে নিপুণ ভাস্কর্য আর স্থাপত্যের ছোঁয়ায় তৈরি অনন্য সুন্দর একটার পর একটা মন্দির। সত্যি এখানে যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার দেখে নামার পালা। যে 272টা সিঁড়ি উঠেছিলাম, এবার ওটা নামতে হবে। ওঠাটা অনেক বেশি কষ্টকর, নামাটা অতটা নয়। সেই জন্য এনারা ডেডিকেটেড 3টে লেন রেখেছেন শুধুমাত্র ওঠার জন্য আর একটা নামার জন্য। দারুণ সুন্দর ঘুরলাম। সকালবেলা উঠে 8টার সময় ট্রেন ধরে চলে এসে সকালটা শুরুই করেছিলাম বাটু কেভ থেকে। কোথা থেকে 2.5 ঘন্টা টাইম এখানে স্পেন্ড করে ফেললাম বুঝতেই পারলাম না। আধ্যাত্মিকতা তো ডেফিনেটলি একটা অ্যাসপেক্ট, বাট ন্যাচারাল যে বিউটিটা আছে এই জায়গার সেটাও কিন্তু অসাধারণ। ঘুরতে ঘুরতে যদি আপনাদের বাটু কেভে খিদে পেয়ে যায় তাহলে কিন্তু এখানে এই রেস্টুরেন্টটাও আছে, প্লাস সুভেনিয়ার আপনি এখান থেকে কিনতে পারেন। আবার ট্রেন ধরতে চলে যাচ্ছি, ট্রেন ধরে এবার কুয়ালালামপুর সিটি চলে যাব। আজকেও কিন্তু বিস্তর প্ল্যান আছে, অনেকগুলো জায়গা কভার করতে হবে। আজকে আপনাদেরকে পেট্রোনাস টুইন টাওয়ারও দেখাবো, প্লাস আপনাদেরকে দেখাবো মিনারা কুয়ালালামপুর বা কেএল টাওয়ার। অনেক প্ল্যান আছে, তাহলে চলুন আবার শহরে ফিরে যাওয়া যাক। আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, আপনারা যদি ট্রেনে না এসে গ্র্যাবে আসতে চান, গ্র্যাব ক্যাবও কিন্তু এখানে আসে। স্টেশনের ঠিক বাইরে এখানে গ্র্যাবের স্ট্যান্ড আছে, পিক আপ ড্রপ লোকেশন। আপনারা যদি শহর থেকে গ্র্যাবে আসতে চান তাহলেও আসতে পারেন, কোনো অসুবিধে নেই। এই যে এখানে স্টেশন আর উল্টো দিকে গ্র্যাবের স্ট্যান্ডটা। আপনাদেরকে বাটু কেভ থেকে ট্রেনের টাইমগুলো দেখিয়ে দিচ্ছি। একটা ট্রেন মিস করলে কিন্তু অনেক পরের ট্রেন, প্রায় 1 ঘন্টা বাদে। আমি জাস্ট একটা ট্রেন মিস করেছি, এর পরের ট্রেনটা ঠিক 1 ঘন্টা বাদে আসবে। বাটু কেভ দেখে এখন আবার কেএল সেন্ট্রালে চলে এসেছি। কেএল সেন্ট্রালে এসে এবার যাচ্ছি মিনারা কুয়ালালামপুর, যেটা কেএল টাওয়ারও বলে। এটাও কিন্তু কুয়ালালামপুরের স্কাইলাইনের একটা অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা। কেএল সেন্ট্রাল থেকে এলআরটি ধরছি, এলআরটি ধরে যাব হচ্ছে ড্যাং ভাঙ্গি বলে একটা স্টেশন আছে, ওইখান থেকে একটু হাঁটা পথ আছে। কিন্তু আমার যে কার্ডটা আছে ওই মেট্রো পাসটা এখনও ভ্যালিড আছে, কোনো টাকা লাগছে না, ফ্রি অফ কস্ট যাব, গিয়ে ওখান থেকে হেঁটে চলে যাব। এখানে স্টেশনগুলো কিন্তু অদ্ভুত পরিষ্কার, একদম বাড়ির মতো পরিষ্কার, চকচক করছে। এরা পরিষ্কার রাখে অ্যাকচুয়ালি, দায়িত্বটা কিন্তু আমাদেরও। দেখুন, আমরা বলি যে আমাদের ওখানে পরিষ্কার হয় না, এই হয় না, তাই হয় না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কি পরিষ্কার রাখি? আমাদের উচিত হচ্ছে নোংরা আবর্জনা এগুলো না ফেলা, বাট আমরা সেগুলো করি না। সুতরাং কাউকে দোষ দেওয়া উচিত না, আমাদের নিজেদের জন্যই হয়তো আমাদের স্টেশনগুলো এতটা পরিষ্কার না। দেখলে খারাপ লাগে, তাই শেয়ার করলাম। এলআরটি চলে এসছে, এখন এটা করে যাব হচ্ছে ড্যাং ভাঙ্গি স্টেশনে। ওখান থেকে
মিনারা কুয়ালালামপুর বা কেএল টাওয়ার। ভালোই ভিড় আছে। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এলআরটিতে এখানে কোনো ড্রাইভার নেই, পুরো সামনেটা দেখুন অটোমেটিক যাচ্ছে গাড়িটা। অদ্ভুত অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি ড্রাইভার বা লোকো পাইলটরা যে ভিউটা পায় সামনে দাঁড়ালে, আপনি সেই ভিউটা পাবেন, পুরো একদম ট্র্যাকটাকে সামনে থেকে দেখতে পাবেন। আমার এই এক্সপিরিয়েন্সটা লন্ডনে হয়েছে। লন্ডনে ডিএলআরে আমি যখন চেপেছি ডক লাইট রেলওয়ে, তখন ঠিক এইরকমই অটোমেটেড ম্যাগনেটিক ট্র্যাকের উপর দিয়ে যায়। আর এখানে আবার সেই এক্সপিরিয়েন্সটা হলো। আর এই অন্ধকার টানেলগুলো দিয়ে যেতে যেতেই শেষ করছি আমার মালয়েশিয়া সিরিজের 4র্থ পর্ব। তবে ট্রিপের দ্বিতীয় দিনের এখনও অনেক গল্প বাকি থেকে গেল, তাই খুব শিগগিরই ফিরছি না বলা অভিজ্ঞতার বাক্স প্যাটরা নিয়ে। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।